সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি বুলবুল রেজা। দিনের বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে মূলত আমাদের এই আয়োজন। আজকে আমরা যে বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে অনিরাপদ বাস যাত্রা। দিন দিন বাসে করে যাত্রা হয়ে উঠছে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ। বিশেষ করে দূরপাল্লার যে বাস রয়েছে সেই বাসে পরিবার পরিজন, আত্মীয় স্বজন কিংবা নিজের স্ত্রীকে নিয়ে যাতায়াত করা হয়ে উঠছে দিন দিন ঝুঁকিপূর্ণ। এবং সাম্প্রতিক সময়ে গত 15 দিনের ব্যবধানে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় ঘটনা যেটি টাঙ্গাইলে ঘটেছে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিন্তু গতকাল ভোর রাতে গাজীপুরের শ্রীপুরে এরকম একটি ঘটনা ঘটেছে। সেখানে বাস থেকে স্বামীকে ফেলে দেওয়া হয়েছে, পরবর্তীতে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে শনাক্ত করে তাদেরকে যদিও গ্রেফতার হয়েছে, তাদেরকে আদালতে তোলা হয়েছে আজকে সকালে। এবং যেই ভুক্তভোগী যে নারী, তাকে তার ফরেন্সিক করা হয়েছে, অর্থাৎ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল এবং তাকে মেডিকেল সেটি সম্পন্ন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দূরপাল্লার বাস কিংবা লোকাল বাস, যে কোনো বাসেই এই যে যৌন নিপীড়ন বা যৌন হেনস্থা, অন্যদিকে ডাকাত কিংবা ছিনতাইয়ের ঘটনা তো আছেই, তার উপরে এই যে নারীদের যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা নারীদের নিরাপত্তায়, অর্থাৎ এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আসলে ব্যবস্থা নেওয়ার কথা। পরবর্তীতে সেটি কিন্তু আলোর মুখ দেখেনি। এই বিষয়ে আমরা যাব, তবে সেই আলোচনায় যাওয়ার আগে এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। শুরুতে প্রতিবেদনটি দেখে নিতে চাই। নওগাঁ থেকে আসা এক দম্পতি শনিবার ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস আসেন। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তাকোয়া পরিবহনের একটি বাসে করে শ্রীপুরের মাওনার উদ্দেশ্যে রওনা দেন। পথে গাজীপুর চৌরাস্তায় তাকোয়া পরিবহনের আরও 3 জন স্টাফ বাসটিতে ওঠেন। এরপর মহাসড়কের হুতাপাড়া পর্যন্ত অন্য যাত্রীরা নেমে যান বাস থেকে। হুতাপাড়া অতিক্রম করার পর প্রথমে ওই নারীর স্বামীকে মারধরের পর বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকোয়া পরিবহনের 3 স্টাফ। লুট করে নেয় নগদ টাকা ও মুঠোফোন। এরপর চলন্ত বাসের ভেতর ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা। বাসটি ঘুরে এক পর্যায়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় অভিযুক্তরা ওই নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। ঘটনার পর শ্রীপুর থানায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে শনিবার দিনভর পুলিশ অভিযান চালিয়ে তাকোয়া পরিবহন জব্দসহ 5 জনকে গ্রেপ্তার করে। পরীক্ষায় ধর্ষণের আলামত রয়েছে বলে জানান ফরেনসিক বিভাগের চিকিৎসক। তাকোয়া বাসে ওনাকে 5 জন অজ্ঞাত পরিচয়ধারী বাসের হেল্পার, ওনারা 5 জন ওনাকে গণধর্ষণ করেছেন বলে উনি আমাদের কাছে অভিযোগ করেছেন। সেই ভিত্তিতে আমরা পরীক্ষা করেছি। কিছু সাইন সিমটম আমরা হালকা পাতলা পেয়েছি, যেটা আসলে এই মুহূর্তে আমরা এক্সপোজ করতে পারতেছি না। রিপোর্ট দেওয়ার সময় আমরা হয়তো বলতে পারবো যে কী পাওয়া গিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীদের লুট করা 10,000 টাকা, 2টি ব্যাগ ও মালামাল উদ্ধার করে পুলিশ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সুপ্রিয় দর্শক, দেখছিলাম সহকর্মী রাজিবুল হাসানের তৈরি করা প্রতিবেদনটি। এই ঘটনাটি গাজীপুরের শ্রীপুরে, যেটি আমরা প্রতিবেদনে শুনছিলাম যে নওগাঁ থেকে স্বামী স্ত্রী এসেছিলেন গাজীপুরে। সেখান থেকে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন যে এলাকা রয়েছে, সেই সিটি কর্পোরেশন এলাকা থেকে তিনি একটি বাসে উঠেছিলেন। সেই বাসে কিন্তু তারা ছাড়াও অন্য যাত্রী ছিলেন। এই বাসটি যখনই মাওনা, অর্থাৎ মাওনা পৌঁছায়, সেই মাওনা যাওয়ার পর কিন্তু সেই বাসে আরও 3 জন ছিলেন, অর্থাৎ চালক, হেল্পার সহ আরও 2 জন ওঠেন। তখন যাত্রী যারা ছিলেন তারা নেমে যায় এবং এক পর্যায়ে স্বামীকে বেঁধে, হাত পা বেঁধে তাকে নির্যাতন করা হয়, অর্থাৎ মারধর করা হয় এবং তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়, চলন্ত বাস থেকে। এবং এই বাসে তার স্ত্রী ছিল এবং তাকে কিন্তু, যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম এবং অন্যান্য ঘটনার, অর্থাৎ সংবাদে যেটি এসেছে, যে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছিল এবং সেই চিকিৎসক বলছিলেন, অর্থাৎ দায়িত্বরত চিকিৎসক, যেখানে তার এই মেডিকেল সম্পন্ন হয়েছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল। তাকে ধর্ষণের আলামত কিন্তু পাওয়া গেছে। তবে এটি কিন্তু একটি মাত্র ঘটনা না। গত সপ্তাহে আমরা দেখেছিলাম, গত মঙ্গলবার, যেটি সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা ঘটেছিল, যে একটি বাস, অর্থাৎ টাঙ্গাইলে, যেটি সেতু পার হওয়ার পর, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরপরই কিন্তু এই বাসটির নিয়ন্ত্রণ নিয়েছিল
কয়েকজন যাত্রী বেশি ডাকাত এবং 10 জন এখন পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গেছে যে 10 জন 3টি ধাপে কিন্তু তারা এই বাসটিতে উঠেছিলেন। পরবর্তীতে সকল যাত্রীদেরকে কিন্তু তারা হাত পা বেঁধে ফেলেছিলেন। সেটি জানালার যে পর্দা ছিল বাসের জানালার, সেই পর্দা ছিঁড়ে তাদের হাত পা বেঁধে তাদেরকে নির্যাতন করা হয়েছিল এবং সঙ্গে থাকা সমস্ত টাকা পয়সা, মূল্যবান সামগ্রী, মোবাইল যেটি ছিল সেগুলো ছিনিয়ে নেওয়ার পর একজন নারী ছিলেন, তাকে কিন্তু আসলে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ঘটনার কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। অর্থাৎ ডাকাতদের নিয়ন্ত্রণে 3 ঘন্টা বাসটি ছিল। এই 3 ঘন্টায় তারা যেসব এলাকা পরিভ্রমণ করেছে, অর্থাৎ যেসব এলাকা দিয়ে ঘুরেছে, সেই সব এলাকায় আসলে হাইওয়ে পুলিশের কি ভূমিকা ছিল সেটি কিন্তু প্রশ্ন রয়ে গেছে এবং আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই ঘটনায় পরিবহন মালিক যারা রয়েছেন কিংবা হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি তাদের এড়ানোর কোনো সুযোগ নেই। পরবর্তীতে পুলিশ সদর দপ্তর থেকে এটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়েছিল। আমরা দেখেছি প্রথমে একজনকে গ্রেফতার করা হয়েছিল, সে এই ঘটনার কথা স্বীকার করেছিলেন। পরবর্তীতে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই 3 জনে কিন্তু আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ এই ঘটনা কিভাবে ঘটেছিল, যারা সেদিন যাত্রী ছিলেন এই ঘটনায় পুরুষ যাত্রী ছিলেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন আমাদেরকে কি বীভৎস বর্ণনা তারা দিয়েছিলেন, কিভাবে তাদেরকে জিম্মি করা হয়েছিল এবং এই 3 ঘন্টা কোন কোন রাস্তা দিয়ে তারা ঘুরেছিলেন। পরবর্তীতে তারা কিন্তু এই বাসটিকে ফেলে একটি হাইস মাইক্রোবাস দিয়ে কিন্তু তারা পালিয়ে গিয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি এখন পর্যন্ত। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাকি যারা পলাতক রয়েছেন তাদেরকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে যারা এই যাত্রী বেশি ডাকাত ছিলেন তারা কিন্তু পরিবহন সংশ্লিষ্ট ছিলেন, অর্থাৎ তারা কিন্তু বাস চালাতে দক্ষ ছিলেন। বাসের নিয়ন্ত্রণ তারা নিয়েছিলেন চালককে মারধর করার পরে। যদিও তাদেরকে এখন পর্যন্ত সবাইকে গ্রেফতার করা না গেলেও এই ঘটনার যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করা হয়েছে। এর আগে আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম এই রাজধানীর আজিমপুরে লোকাল বাসের যে সার্ভিস রয়েছে, বিকাশ পরিবহনের একটি বাসে কিন্তু একজন নারী যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। পরবর্তীতে সেই সংবাদ সময় টেলিভিশনে প্রচার হওয়ার পর বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাকে কিন্তু শনাক্ত করতে সক্ষম হয়, সেই বাসটিকে শনাক্ত করতে সক্ষম হয়। বাসের যিনি চালক ছিলেন এবং হেল্পার ছিলেন তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারাও কিন্তু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিভাবে সেদিন রাতে একজন শিক্ষার্থীকে, একজন নারীকে তারা যৌন হেনস্থা করেছিলেন। এরকম ঘটনা নতুন নয়। বাসে ডাকাতি বিভিন্ন পরিচয়ে, কখনো যাত্রী বেশে, কখনো ডাকাতের পরিচয়, সরাসরি যাত্রীদেরকে জিম্মি করার পর তাদের টাকা পয়সা ছিনিয়ে নেওয়া। সাম্প্রতিক সময় আমরা দেখি তাদেরকে এই যে যৌন হেনস্থা বা ধর্ষণের মতো ঘটনা, এই টাঙ্গাইলেই কিন্তু 2017 সালে এরকম ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে কিন্তু সেই নারী মারাও গিয়েছিলেন। তো এই ধরনের ঘটনার পর বিশেষ করে হাইওয়েতে বাসে ডাকাতি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের ভূমিকা কি? আসলে পুলিশের ভূমিকা সেটি হচ্ছে পুলিশ গত 6 মাস আগে আমরা ডিএমপি কমিশনার যিনি রয়েছেন তিনি আমাদেরকে বলেছিলেন যে এই ধরনের ডাকাতি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা রোধে এখন থেকে বাসে, যাত্রীবাহী বাসে তারা প্যানিক বাটন নামে একটি বাটন সংযুক্ত করে দেবেন। সেই বাটনে প্রেস করলে, অর্থাৎ কোনো বাস যদি ডাকাতির কবলে পড়ে সেক্ষেত্রে বাসের হেল্পার, চালক কিংবা যাত্রী সেই প্যানিক বাটনে চাপ দিলেই একটি বার্তা, জরুরি যে সেবা রয়েছে 999, স্থানীয় যেই জেলাটি দিয়ে অতিক্রম করা হচ্ছে বাসটি সেখানকার পুলিশ সুপার এবং স্থানীয় যে থানা রয়েছে, থানা পাশাপাশি যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন অর্থাৎ পরিবহনের মালিক কিংবা পরিবহনের ম্যানেজার রয়েছেন তার কাছে কিন্তু একটি বার্তা পৌঁছে যাবে এবং এটি কিন্তু নিঃসন্দেহে একটি খুবই ফলপ্রসূ উদ্যোগ ছিল, খুবই বাস্তবধর্মী একটি পরিকল্পনা ছিল। বলা হয়েছিল পরিবহন মালিক যারা রয়েছেন তারা এই যে উদ্যোগ, সেই উদ্যোগে রাজিও হয়েছেন এই প্যানিক বাটন বসানোর জন্য এবং পরীক্ষামূলকভাবে শ্যামলী পরিবহনের কয়েকটি বাসে বসানো হয়েছিল। যদিও সেটি কিন্তু এই ঘটনার পর, টাঙ্গাইলের ঘটনার পর আমরা ফলো আপ স্টোরি করেছিলাম, সেখানে দেখিয়েছি যে এই প্রকল্প থেকে, অর্থাৎ এই পরিকল্পনা থেকে কিন্তু পুলিশ সরে এসেছে। তার কারণ হিসেবে ডিএমপি কমিশনার যেটি আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন যে এটি বসানোর জন্য প্রাথমিকভাবে যে খরচ, সেই খরচ দিতে রাজি নন পরিবহন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রতি মাসে এর জন্য প্রতিটি বাসে কিন্তু 2000 টাকা খরচ রয়েছে, সেই খরচ দিতেও
রাজি নয়। আমরা পরিবহন মালিক যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ডিএমপি কমিশনারের সাথে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, পরিবহন মালিক যারা রয়েছেন, শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তারা সত্যি রাজি হয়েছিলেন প্যানিক বাটন বসানোর। পরবর্তীতে একটি প্রতিনিধি টিম তাদের কাছে পাঠানো হয়, সেখানে বলা হয় যে এইটার জন্য যে খরচ রয়েছে সেই খরচটা অতিরিক্ত মনে হচ্ছে পরিবহন সংশ্লিষ্টদের, এবং যদি খরচ কমানো হয় সেক্ষেত্রে তারা হয়তো ভেবে চিন্তে দেখতে পারেন প্যানিক বাটন বসানোর জন্য। তবে আরও একটি বিষয় রয়েছে, তারা যেটি বলছেন যে প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে যদি প্রতিটি বাসে প্যানিক বাটন ফ্রি অর্থাৎ বিনামূল্যে বসিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বাকি যে মাসিক যে রয়েছে ফিস পরিশোধ করতে হবে প্রতি মাসে 2,000 টাকা, সেটি দিতে তারা সম্মত রয়েছেন। আমরা ডিএমপি কমিশনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যেহেতু এটি একটি বড় পরিকল্পনার অংশ, এই খরচ বহন প্রাথমিকভাবে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে বহন করতে হবে, এবং এর কিন্তু সুদূর প্রসারী একটি ভবিষ্যৎ ছিল। অর্থাৎ চুরি, ডাকাতি, ছিনতাই বা এই ধর্ষণের মতো ঘটনা কিন্তু খুব সহজেই রোধ করা যেত যদি প্যানিক বাটন বা অন্য কোনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাওয়া যেত। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। পরবর্তীতে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময় নিউজ.টিভির।